গত 10 বছরে হয়তো বাংলাদেশে এতটা আলোড়ন সৃষ্টিকারী কোনো প্রাকৃতিক বিপর্যয় বা একটা থ্রেট কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যায়নি। আমরা রিসেন্টলি দেখেছি বাংলাদেশে বন্যা হয়েছে, 5 আগস্টের পরেও দেখেছি বন্যা হয়েছে, কিন্তু সমগ্র দেশ কিন্তু এটা দ্বারা অ্যাফেক্টেড হয়নি। বাট আজকে সকাল 10:38 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু একটা কম্পন সৃষ্টি হয়েছে ভূমিকম্পনের মাধ্যমে। তো এই সংক্রান্ত যে তথ্যগুলো এই মুহূর্তে আপনার জানা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই তথ্যগুলো আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখুন, ভূমিকম্পের যে উৎপত্তিটা হয়েছে এটা কিন্তু এই ঘোড়াশাল নরসিংদীতে এই জায়গাটাকে মূলত উৎপত্তি স্থল হিসাবে কাউন্টেড করা হচ্ছে। তো উৎপত্তি স্থলটা একদম সরাসরি যেহেতু বাংলাদেশের ভিতরে, তো এই জন্য কিন্তু ভূমিকম্পের তীব্রতাটা মোটামুটি বেশ বেশি ছিল, কারণ বিগত যে ভূমিকম্পগুলো হয়েছে কোনোটাই কিন্তু বাংলাদেশে সরাসরি উৎপত্তি হয়নি। বেশিরভাগ ভূমিকম্পগুলো উৎপত্তি হয়েছিল বঙ্গোপসাগরে এবং তার যে একটা রেশ সেটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু এবার ডিরেক্ট বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আর ভূমিকম্পের মাত্রাটা ছিল প্রথম যখন নিউজগুলোতে আসছিল তখন 5.5 রিক্টার স্কেল ছিল। বাট সর্বশেষ আমরা দেখছি বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের যে অফিসিয়াল পেজ, সেই পেজ থেকে কিন্তু ভূমিকম্পের মাত্রাটা প্রকাশ করা হয়েছে 5.7 মাত্রায়। কত মাত্রায়? সো এটাই কিন্তু এই মুহূর্তে অ্যাকুরেট ইনফরমেশন, এবং জাতীয় দৈনিকগুলোতেও এখন কিন্তু এই 5.7 মাত্রায় প্রকাশ করা হচ্ছে। ওকে, ভূমিকম্পের সময় এটা আজকে 21শে নভেম্বর সকাল 10:38 ভূমিকম্পটা অনুভূত হয়। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। তো আমরা ভূমিকম্প সম্পর্কে একটু জানি। পৃথিবীর সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান। ভূমিকম্প নির্ণয়ের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হলো সিসমোগ্রাফ, খুব গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত বিষয় থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি কোশ্চেনগুলো আসে, মানে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটা, তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র কোনটা, বায়ুর উচ্চতা বা বায়ুর চাপ, এই সব বিষয়গুলো সংক্রান্ত যে প্রযুক্তিগুলো আছে এই বিষয় থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। রিক্টার স্কেল আবিষ্কার করেন চার্লস ফ্রান্সিস রিক্টার। তার নাম অনুসারে আসলে এটাকে রিক্টার স্কেল বলা হয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প হয় চিলি, দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভূমিকম্পের মাত্রা ছিল 9.5। বাংলাদেশে 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পে প্রত্যেকটা মানুষই কিন্তু উপলব্ধি করতে সক্ষম হয়েছে, প্রত্যেকটা ভবন কিন্তু নড়ে গেছে। আর যদি সেটা 9.5 মাত্রায় হয়, মানে কতটা ভয়ঙ্কর ভূমিকম্প ছিল। আমরা যখন দেখেছি ইন্দোনেশিয়া সুমাত্রাতে যে সুনামি আঘাত এনেছিল 2004 সালে, পৃথিবীর ইতিহাসের অন্যতম একটা প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটি যেটা ছিল। তো এই সুমাত্রার যে প্রাকৃতিক দুর্যোগ, এটার বেসিক যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু সমুদ্রের তলদেশে ভূমিকম্প, মানে এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সমুদ্রের উপরে যে পানিগুলো ছিল সেগুলো আর স্থির থাকতে পারেনি, সেগুলো কিন্তু গর্জন তর্জন নিয়ে কিন্তু সুমাত্রা দ্বীপে আঘাত আনে এবং সুমাত্রার মতো একটা দ্বীপ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়। পৃথিবীতে 3.5 লাখের উপর মানুষ কিন্তু মারা গিয়েছিল। ভূমিকম্পের তীব্রতা কিন্তু এতটা ভয়ঙ্কর হতে পারে, মানে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় ভূমিকম্পের থেকে ভয়ঙ্কর কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা শহর ভূমিকম্পের জন্য কিন্তু অনেক রেড জোনের অন্তর্ভুক্ত আছে। আর ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু 3টা সিগন্যাল ব্যবহার করা হয়। বাংলাদেশের কোন কোন জায়গায় সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ, এই ইনফরমেশনটাগুলো দেখবেন। এটা হলো ম্যাপ দেখতে হবে, আমি যদিও এখানে উল্লেখ করিনি, আলাদা করে একটি ক্লাস দিয়ে দেবো। সো খুব বেশি গুরুত্বপূর্ণ, কোনটা রেড জোনে আছে কোনটা ইয়েলো জোনে আছে এ সম্পর্কিত তথ্য আপনাকে জানতে হবে। এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে, আমি আবারও হাইলাইট করতেছি। সো এই মুহূর্তে আসলে এই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। অলরেডি কিন্তু গ্রুপে আমরা সব সাজেশন, ইনস্ট্রাকশন, গাইডলাইন সব কিছু প্রোভাইড করে দিয়েছি। জাস্ট তুমি গ্রুপে জয়েন হওয়া, তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস গ্রো করতে শুরু করবে। সম্প্রতি বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার মতো একটি শক্তিশালী কে ফুটবলে হারিয়ে দিয়েছে। আর আপনি যখন একজন কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেট, তখন এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাকে মাস্ট জানতে হবে, কারণ রিসেন্টলি বাংলাদেশ ফুটবল টিমের যে অর্জনগুলো আছে এই অর্জনগুলো থেকে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসবে এবং আসবে। আর সব থেকে অ্যামেজিং বিষয়টা হলো
আমরা বিগত সময়গুলোতে বাংলাদেশের ক্রিকেটের যে অর্জনগুলো বা বাংলাদেশের ক্রিকেট ম্যাচ নিয়ে যে পরিমাণ এক্সাইটেড থাকতাম, আমরা কোনো একটা সময়ে বাংলাদেশের ফুটবল টিম নিয়ে এত বেশি এক্সাইটেড থাকবো, আমাদের ফুটবল টিম নিয়ে এত বেশি আগ্রহ থাকবে, এটা কিন্তু আমাদের কল্পনাতেও ছিল না। আমরা যখন ক্রিকেট ম্যাচগুলো দেখতাম তখন কি একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আমরা ক্রিকেট ম্যাচগুলো দেখতাম। এই দিনটা যে আমরা একদিন ফুটবল ম্যাচগুলোর জন্য আসবে বা ফুটবল ম্যাচগুলোতেও পাবো, এটা কিন্তু আসলেই সবার কল্পনার বাইরে ছিল। সো সেই দিনটা যেহেতু আসছে, মাস্ট এ সম্পর্কে আপনাকে জানতে হবে। যে তথ্যগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি প্রথমে যে তথ্যটা দিয়েছি, সম্প্রতি কত বছর পর ভারতকে হারালো বাংলাদেশ ফুটবল টিম। 22 বছর পরে কিন্তু বাংলাদেশ ফুটবল টিম ভারতের মতো একটি দলকে হারিয়েছে। এখন এখানে একটা বিষয় কিন্তু আপনার মনে আসতে পারে, ভারত কিন্তু আন্তর্জাতিক বিবেচনায় খুব বেশি শক্তিশালী দল না, কিন্তু এশিয়ার পার্সপেক্টিভ থেকে বা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি ভারতের শক্তির যদি তুলনা করি, ওই জায়গা থেকে কিন্তু ভারতকে হারানো অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। কিন্তু রিসেন্টলি কিন্তু বাংলাদেশ সেই চ্যালেঞ্জটা কিন্তু অতিক্রম করতে পেরেছে। আচ্ছা, সব থেকে বড় বিষয় হলো যে ভারতকে 22 বছর পরে হারিয়েছে। তাহলে প্রথম ভারতকে কবে হারিয়েছিল? 2003 সালে ভারতকে কিন্তু বাংলাদেশ হারিয়েছিল, আর 2025 সালে এসে ভারতকে কিন্তু বাংলাদেশ হারালো। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক গোলটি কে করেছিলেন? শেখ মুরসালিন। শেখ মুরসালিন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক গোলটি করেছিল 11 মিনিটে। শেখ মুরসালিন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিল? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু এই জাকারিয়া পিন্টু সম্পর্কে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন চলে আসছে। ফ্রিকোয়েন্টলি এই প্রশ্নটা যারা বিগত সালের কোশ্চেন সম্পর্কে আপনারা অ্যানালাইজ করেন বা বিভিন্ন জব কম্পিটিশন অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখেন, তারা জানেন যে এই প্রশ্নটার গুরুত্ব, ইম্পর্টেন্স কত বেশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি হলেন তাবিত আউয়াল। ভারতের বিপক্ষে জয়ের ম্যাচটির ফলাফল ছিল 1-0। 11 মিনিটে বাংলাদেশ গোল করার পরে সেই 90 মিনিট পর্যন্ত কিন্তু সেই ব্যবধানটা ধরে রেখেছে। বাংলাদেশ ফুটবল দলের ডাক নামটা কি? আমরা বাংলাদেশ ফুটবল দল সম্পর্কে কিছু তথ্য জানবো। বাংলার বাঘ। এখানে দেখুন যে আমরা এতদিন কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু সবই ক্রিকেট কেন্দ্রিক পড়াশোনাগুলো করে আসছি, ফুটবল কেন্দ্রিক পড়াশোনা করেছি খুবই সামান্য, হয়তো সাব গেম কেন্দ্রিক কয়েকটা পড়াশোনা আমাদের করতে হয়েছে। বাট এখন আপনার বাংলাদেশ ফুটবল টিমের, বাংলাদেশ ফুটবল খেলার সব কিছু আপনাকে জানতে হবে। শুধুই সাম্প্রতিক না, এই সংক্রান্ত এই সম্পর্কিত যা যা দরকার সব কিছু জানতে হবে। আমি সবগুলোই দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি প্রশ্ন মাস্ট আসবে, এবং আমি যে তথ্যগুলো দিব এই তথ্যের বাইরে থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ, যেটা বাংলায় বলে বাফু, কনফেডারেশন কোনটি? এএফসি এশিয়া, এএফসি। বর্তমান প্রধান কোচের নাম কি? হ্যাভিয়ের কাবরেরা। হ্যাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল টিমের বর্তমান কোচ। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে? জামাল ভুঁইয়া। হামজা চৌধুরী যে ক্লাবে খেলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, লেস্টার সিটি, ইংল্যান্ডের লেস্টার সিটি। হামজা চৌধুরী, হামজা চৌধুরী সম্পর্কেও আমরা জানবো, আলাদা করে একটা পৃথক টিউটোরিয়াল দিব হামজা চৌধুরী সম্পর্কে, কারণ হামজা চৌধুরী সম্পর্কে আপনাকে জানতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে বড় সেলিব্রিটি হামজা চৌধুরী। হামজা চৌধুরী সম্পর্কে মাস্ট আপনাকে জানতে হবে। বাংলাদেশের সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারকে? জামাল ভুঁইয়া। এখনো পর্যন্ত 279টা ম্যাচ তিনি খেলেছেন। বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতাকে? সর্বোচ্চ গোলদাতা হলো আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, 17টি গোল করেছেন। জাতীয় ফুটবল দলের হোম গ্রাউন্ড কোনটি? জাতীয় স্টেডিয়াম ঢাকা। বাংলাদেশ ফুটবলের ফিফা কোড কি? BAN। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব বেশি কিন্তু গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কিন্তু চলে আসতে পারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের বর্তমান নাম হলো জাতীয় স্টেডিয়াম। 5 আগস্টের পরে যে নামগুলো চেঞ্জড হয়েছে তার ভিতরে অন্যতম ছিল এটা। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে 1 জানুয়ারি 1976 সাল। বাংলাদেশ কবে ফিফার পদ লাভ করে? 1 জানুয়ারি 1976 সাল। এটা একদম 3 স্টার পাওয়া একটা কোশ্চেন, এটা মাস্ট 3 স্টার পেয়ে যাবে, কারণ কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন, চাকরির প্রতিযোগিতা যাই হোক না কেন প্রশ্ন এখান থেকে চলে আসবে। আচ্ছা, এবার আমরা বাংলাদেশ ফুটবল টিমের ইতিহাস, ঐতিহ্য, অর্জনগুলো সম্পর্কে খুব
এক নজরে বলা যায়। এবং ভেরি ফাস্ট কিছু তথ্য জেনে নিই। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি কার বিরুদ্ধে হয়? থাইল্যান্ডের বিরুদ্ধে 1973 সালে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয়, যে ম্যাচে কিন্তু 2-2 কিন্তু সমতা ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা আসে মালদ্বীপের বিরুদ্ধে 1985 সালে, যেখানে বাংলাদেশ 8টা গোল করেছিল, মালদ্বীপ তার বিপরীতে কিন্তু একটা গোলও করতে পারেনি। এশিয়া গেমসের বাংলাদেশ কতবার অংশগ্রহণ করেছে? বাংলাদেশ এখনো পর্যন্ত 5বার অংশগ্রহণ করেছে। সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কতবার অংশ নিয়েছে? 11বার অংশ নিয়েছে। সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা সাফল্য চ্যাম্পিয়ন 2003 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। তো বাংলাদেশ ফুটবল টিম এবং বাংলাদেশের ফুটবল খেলার ইতিহাস, ঐতিহ্য বা বাংলাদেশের ফুটবল খেলা সম্পর্কিত এই তথ্যগুলোই আপনার জন্য যথেষ্ট। ইনশাল্লাহ এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। আজকের ভিডিওটা যতটুকু আপনি সবাই দিয়েছেন, এখান থেকে ইনশাল্লাহ আপনার কম্পিটিটিভ এক্সামে নিশ্চিত দেখবেন প্রশ্ন চলে আসবে। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি বেসড কিন্তু কোর্স রয়েছে। তোমরা চাইলে আমাদের কোর্সগুলোতে অ্যাড হয়ে যেতে পারো, এবং আমরা অবশ্যই চাইবো তোমরা আমাদের ইন্টেনসিভ কেয়ারে থেকে তোমাদের প্রস্তুতি নাও। আর অবশ্যই ভর্তি হতে এই যে নাম্বারটা দেওয়া আছে, ফোন কল হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। যারা এখনো পর্যন্ত ইন্টেনসিভ কেয়ারে যুক্ত হওনি, ভেরি ফাস্ট ভর্তি আমাদের কোর্সে ভর্তি হয়ে আমাদের ইন্টেনসিভ কেয়ারে যুক্ত হয়ে যাও।